হচ্ছে কি সময় লাগে অনেকক্ষণ জি জি চাপতে কোনো সময় লাগে হচ্ছে এইটারে কি করবো ম্যাম এই ভিডিও করার পরে যদি আছে আমাদের 15% দিয়ে দিন, এটা বেশি মানে ভালো হয়। মানে ভিডিও ডাউনলোড করে ভিডিওটা দেখে তো আমাদের হোয়াটসঅ্যাপে দিতে বলতেছে আমাদের হোয়াটসঅ্যাপে 15% অফিশিয়াল পেজ আছে না, এটা আসলে দেখেন এটা 1 ঘন্টার ভিডিও লাইভ হয় তো এটা এত এমবি আপনার কভার করবে কিনা এখন যদি ওটা হচ্ছে এই কাজগুলো কাদের আমাদের কি করতে হয় ওনাদেরকে বলে দিতে ঠিক আছে আমি তাহলে শুরু করি সময় এটা নিয়ে আসছে মানে ভিডিওটা ইউটিউবে আপলোড করে আমাদেরকে লিংকটা দিতে আজকে আমরা ভিডিওতে ভিডিওটা মসফেট নিয়ে মসফেট বলতে ব্যাপারটা হচ্ছে মসফেটের ফুল ফর্ম কেউ জানেন মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ডিজিটাল ট্রানজিস্টর ঠিক আছে তাহলে দেখেন এটা মনে রাখেন এইসব ছোট ছোট কোশ্চেন দিব দিতে হবে তো মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ডিজিটাল ট্রানজিস্টর ঠিক আছে আর এই মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টরের আবার দুইটা টাইপ আছে একটা হচ্ছে এনমস বলে একটা বলে হচ্ছে পিমস এনমস পিমস এটা হচ্ছে নেগেটিভিটি ইলেকট্রনের আধিক্যটা বেশি থাকে আর পিতে থাকে হচ্ছে আপনার হোলের আধিক্য বেশি থাকে এনমস কিসের আধিক্য বেশি থাকে এনমস ইলেকট্রনের আধিক্য বেশি থাকে আর পিমস হচ্ছে আপনার হোলের আধিক্য বেশি থাকে ওকে তারপরে এই যে এনআরপি দুইটাই মিলে আবার একটা তৈরি হয় পরে সিমস এখন যেটা চলতেছে মোটামুটি এটা ভালোভাবে টেকনোলজিতে এটা নিয়ে আমরা পরে আলোচনা করব এই আগে মসফেটের কাহিনী শেষ করি এখন মসফেট দুই প্রকার মসফেট দুই প্রকার টু টাইপস দেখেন কি কি ডিপ্লেশন টাইপ মসফেট ডিপ্লেশন টাইপ মসফেট enhancement কি একটা ডিপ্লেশন টাইপ একটা এনহ্যান্সমেন্ট টাইপ ঠিক আছে দেখেন আমার সাথে এগুলো একটু পড়েন বেসিক মস ট্রানজিস্টরস মানে এই যে আমি মসফেটের কথাটা বললাম তার সম্পর্কে হচ্ছে কিছু ইনফরমেশন আপনাকে জানতে হবে কারণ আমরা যখন এটা নিয়ে আগাবো দেন আমাকে তো এই ব্যাপারগুলো জানতে হবে দেখেন the MOS transistor means metal oxide semiconductor filled with transistor which is the most basic element in the design of a large scale integrated circuit এখন তো বেসিক ডিজাইন অফ এ লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট এখন লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট হচ্ছে আইসি এখন দেখেন এই কথাটার মানে দ্বারা কিছু একটা মাথায় আসে যে লার্জ স্কেল ইন্টিগ্রেটেড আমরা ইন্টিগ্রেশন করছি না ইন্টিগ্রেশন জিনিসটা হচ্ছে কি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে একত্রে করে একটা বড় জিনিস এটা হচ্ছে ইন্টিগ্রেশন যেমন ধরেন আপনি যদি একটা ঘরের ক্ষেত্রফল মাপতে চান তো সেই ক্ষেত্রে যদি আপনি ধরেন একটা অংশ মেপে মোটামুটি আইডিয়া করে নেন যে এই একটা অংশ মোটামুটি হচ্ছে ঘরের কয়টা ভাগ কভার করতে পারবে যেমন ধরেন এতটুকু মোটামুটি কভার করে যে এখান থেকে ওই পর্যন্ত গেলে এতটুকু জায়গা হয়তো আবার 6 বার লাগবে আর এইবার আবার 4 বার লাগবে সেক্ষেত্রে আমি কি 4 6 এরকম একটা ইন্টিগ্রেশন করে যে কোনো কিছু ক্ষেত্রফল বের করে ফেলতে আমরা করতাম না ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতাম একটা রেঞ্জের ভিতরে আর ডিফারেন্সিয়েশন হচ্ছে আপনার এই বড় কিছুকে যখন আমি পার্ট পার্ট করে হচ্ছে চিন্তা করব তখন ডিফারেন্সিয়েশন আছে ইন্টিগ্রেশন জিনিসটা ব্যাপারটা এরকম যে আপনার ট্রানজিস্টরগুলো অনেকগুলো ট্রানজিস্টর একটা মোটামুটি চেষ্টা করা হয় একটা কম জায়গার ভিতরে খুব সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করা মানে বেশি সংখ্যক ট্রানজিস্টর সবথেকে বেশি সংখ্যক ট্রানজিস্টর সবথেকে কতটা মিনিমাম জায়গার ভিতরে আমি হচ্ছে সাজাতে পারি এটাই হচ্ছে আমার আইসি মেইন উদ্দেশ্য এটাই বলা যাচ্ছে এটা হচ্ছে বেসিক এলিমেন্ট হচ্ছে আপনার এই আইসি তৈরি করা
এই ট্রানজিস্টরটা আপনার আইসি তৈরি করার যে মেইন উপাদান সেটা, এবং সেই আইসিটা আবার আপনার VLSI ডিজাইনের জন্য লাগবে। আচ্ছা, তার মানে কাহিনী কি হচ্ছে, আমি VLSI তৈরি করি তো আইসি দিয়ে, আইসি বসায় ক্ষুদ্র পরিসরে দেন, তারপর আমি VLSI টেকনোলজি ইউজ করি, আইসিটাই তৈরি করা হচ্ছে আমার ট্রানজিস্টর ইউজ করে। ঠিক আছে, তাহলে যদি আমি যদি আপনাকে বলি যে মসফেট সম্পর্কে কিছু লেখা, মার্ক দিয়ে দিচ্ছি 4, তাহলে কি করতে হবে, আপনাকে মিনিমাম 4টা পয়েন্ট আপনাকে তুলে দিতে হবে। পয়েন্ট আপনি মোটামুটি আপনি তুলতে পারবেন, এই যে এই লাইনটা তুলতে পারবেন, এই যে MOS transistor means which is the most basic element in the design of a largest integrated circuit. Then পরের লাইনে আসি, these transistors are formed as a sandwich, মানে একটা স্যান্ডউইচের মতো আর কি ফর্ম করা হয়। এখন স্যান্ডউইচের মতো কিরকম ফর্ম করা হয়, স্যান্ডউইচে কি থাকে, উপরে নিচে পাউডার থাকে, মাঝে হচ্ছে একটা লেয়ার থাকে, তাই না? Consisting of a semiconductor layer, usually a silica or wafer from a single crystal or silicon. A layer of silicon dioxide and a layer of metal. Slice or wafer single of silicon. Like that. ব্যাপারটা কি হয়, আপনার প্রথম যখন বেসিকে যখন আপনি মসফেট তৈরি করবেন, তখন এরকম একটা লেয়ার দেওয়া হবে সিলিকা। এর উপর আপনি যদি অক্সাইডাইজ করেন, তাহলে এর উপর একটা সিলিকন ডাইঅক্সাইডের কাইন্ড অফ লেয়ার পড়ে যাবে না? ইয়েস। এর উপর একটা মেটাল দিয়ে একটা কোটিং করা হবে, এটা মেটাল। মানে এই যে তিনটা পার্টকে আর কি আপনার স্যান্ডউইচের সাথে তুলনা করা হয়েছে। তাহলে কি আপনার বেসিক প্রথমে থাকে হচ্ছে সিলিকা, তারপরে অক্সাইডাইজ করলে তো উপরের প্রলেপটা অলরেডি আপনার এই সিলিকনের সাথে অক্সাইডাইজ হয়ে একটা লেয়ার পড়ে যাবে, সিলিকন ডাইঅক্সাইড লেয়ার, দেন তারপরে আপনি আবার মেটাল দিয়ে তুলনা করে দিয়েছেন। এই জন্য আপনার স্টেটমেন্ট এইটা কি আপনার মসফেট তৈরির একদম মেইন যে ধাপ ছিল। দেন এই জন্য বলা হয়েছে যে these transistors are formed as a sandwich consisting of, মানে একটা স্যান্ডউইচ যেটা হচ্ছে কি কি উপাদান দ্বারা তৈরি, of a semiconductor layer। এখন সেমিকন্ডাক্টর এই তিনটাকে আগে সেমিকন্ডাক্টর লেয়ার হিসেবে বলা হয়েছে। দেখেন, usually a slice or wafer from a single crystal of silicon। আমরা ওয়েফার খাইছি না, মামা ওয়েফার এই টাইপ কিছু, দেখেন প্রত্যেকটা লেয়ার ভাগ করা, মাঝে ক্রিম, আবার চিপা খুব পাতলা লেয়ার, তো এই জিনিসগুলাই হচ্ছে ওয়েফার। এই নিচে এটাকে ওয়েফার বলা হয়, কারণ এই সিলিকনের এই ওয়েফারটা খুব পাতলা একটা হয়। দেন তার উপরে আবার সিলিকন ডাইঅক্সাইড দিয়ে লেয়ার ফেলানো হয়, তার উপরে আবার মেটাল দিয়ে লেয়ার ফেলানো হয়। দেখি এই যে আমি আঁকতেই যে এতটুকু থিকনেস দেখা যাচ্ছে, বাট ওরা যখন তৈরি করে তখন আসলে অতটুকু থিকনেসও বোঝা যায়, এত পাতলা, এত সূক্ষ্ম। দেন তারপরে সিলিকন অথবা স্লাইস অথবা সিলিকনের একটা ক্রিস্টাল, a layer of silicon dioxide, তার উপর silicon dioxide এর layer and a layer of metal, তার উপরে metal এর layer। শেষ। দেখেন 3 নাম্বার, these layers are patterned in a manner which permits transistors to be formed in the semiconductor material। এখন এই লেয়ারগুলো এমন ভাবে প্যাটার্ন করা হবে যে আপনাকে ট্রানজিস্টরের চ্যানেল ফর্মিং করতে হবে। ট্রানজিস্টরের চ্যানেল ফর্মিং এর পরে আসবে, ট্রানজিস্টরটা ফর্ম হতে মানে তৈরি হতে হবে। এখন ব্যাপারটা যদি দেখেন, প্রত্যেকটা জিনিস তৈরির একটা বেসিক ফর্মুলা থাকে না, যেমন আমি এখানে আগে মেটাল দিয়ে তারপর সিলিকা দিয়ে তারপর সিলিকন ডাইঅক্সাইড দিতে পারবো না, তাহলে আমার কোনো ট্রানজিস্টর তৈরি হবে না সেখানে। এটা আমার প্রথম শর্তই হচ্ছে মেইন যে উপাদান একটা সিলিকার, তার একটা লেয়ার থাকবে, তার উপরে অক্সাইডাইজ করে একটা প্রলেপ দেওয়া হবে সিলিকন ডাইঅক্সাইড, তার উপরে আমি মেটালটা দেবো। বুঝতে পারছেন এই লাইনটা কেন বলা হয়েছে, দিস লেয়ারস আর প্যাটার্ন, মানে এই লেয়ারটা এইভাবেই প্যাটার্ন করা হয়েছে। আমি যদি একটু এদিক ওদিক প্যাটার্ন করি তাহলে তখন আপনি সেটাকে ট্রানজিস্টর সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ট্রানজিস্টর হবে না। বলেন তো আমি সিলিকনটাই কেন ইউজ করছি এখানে মোটামুটি, কারণ সিলিকন একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, মোটামুটি আমাকে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের দিকে আসতে হবে। তো আমরা মোটামুটি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে দুইটা ইউজ করা হয়, সিলিকনটা সবথেকে ভাস্ট এরিয়া ইউজ করা হয়, আর এখন পরীক্ষামূলকভাবে জার্মেনিয়াম ইউজ করা হচ্ছে। সিলিকন ইউজ করার কিছু উপকারিতা আছে, এগুলো হচ্ছে আমরা যতটুকু লাগবে পরীক্ষা ততটুকু করবো, সবকিছু আমাদের জানলে দেন পরীক্ষার ভিতরে সব বেশি করে পরীক্ষায় বসা মানে কি সব ভুলে যাবেন না, হ্যাঁ অনেক কিছু ভুলে যাবেন, তো কম করে ওইটুকু ওই যে পরীক্ষায় বসতে হবে। একটা বাড়ি যাবে মাউস তারপর
তো আছে ব্যাটারি লুজ হতে পারে না হবে কেন হুশ এভাবে করে ক্লাস নিতে তো মেজাজ খারাপ হয়ে যায় ধ্যান ব্যাটারি কিনা হ্যাঁ যেটা বুঝতে গেছি এই লাইনটুকু এভাবে নিচ থেকে পড়ে না হলে এটা আমি মাঝে বরাবর আনতে পারি না এটুকু যাবে মানে এটুকু চলে যাবে MOS transistors are classified as ক্লাসিফাইড করা হয় NMOS, PMOS আর CMOS। তো NMOS হচ্ছে ইলেকট্রনের আধিক্য থাকে, PMOS এ হচ্ছে আপনার হোলের আধিক্য থাকবে আর CMOS হচ্ছে NP, দুইটাই হচ্ছে একটা মিক্সচিং একটা ব্যাপার থাকবে। বেসড ট্রানজিস্টর বেসড অন দ্য ফেব্রিকেশন, মানে এটা ফেব্রিকেশনের উপর ডিপেন্ড করে। তো ফেব্রিকেশনটা যদি আমি NMOS এ আমার P সাবস্ট্রেটে হচ্ছে রাখি, দেন উপরে অন্য চ্যানেল ফরমেশন করি এনে, দেন তারপরে ওটা NMOS হয়ে যাবে। P তেও ফেব্রিকেশনটা ওভাবেই করতে হবে যাতে PMOS হয়, CMOS এর জন্য আলাদা করে ফেব্রিকেশন ওভাবে করে নিতে হবে। সবকিছু এগুলো ফেব্রিকেশনের উপর ডিপেন্ড করবে, আপনি যে অনুযায়ী ফেব্রিকেশন করবেন সেটা সেই অনুযায়ী NMOS, PMOS, CMOS হয়ে যাবে। NMOS devices are formed in a p-type substrate, যেটা বললাম একটু আগে, মানে সাবস্ট্রেট জিনিসটা কি, এটা হচ্ছে একটা তরল পদার্থ। যখন আপনি একটা ট্রানজিস্টর তৈরি করবেন, মোটামুটি আপনি ধরে নেন এটা একটা পাত্র নেন, ধরেন এটা একটা পাত্র, এটা তরল থাকবে। যদি আপনি NMOS চ্যানেল তৈরি করতে চান, সেখানে আপনার এই তরলটা হতে হবে পি সাবস্ট্রেট, বলতে হবে পি সাবস্ট্রেটের মধ্যে হবে, কারণ এইখানে আর কি আপনার হোলের আধিক্য থাকতে হবে। আর যদি আপনি PMOS এ চান, তাহলে এই সাবস্ট্রেটে আপনাকে হচ্ছে N সাবস্ট্রেট, মানে হচ্ছে এই সাবস্ট্রেটে আপনার ইলেকট্রন আধিক্য থাকতে হবে, উল্টা থাকতে হবে। যেটা আপনি তৈরি করতে চাইবেন তার সাবস্ট্রেট হচ্ছে উল্টা হবে। এটা কি বলবো, NMOS devices are formed in a p-type substrate of moderate doping level. ডোপিং কি করছে, একটা পিওর একটা ম্যাটেরিয়ালের সাথে আমি এমন কিছু ম্যাটেরিয়াল লেভেল অনুযায়ী মিক্সড করব যাতে হচ্ছে একদম ওইখানে হচ্ছে ওর মেইন ম্যাটেরিয়ালের পার্সেন্টেজটা একটা নির্দিষ্ট হারে কমানো যেতে পারে। কারণ একদম পিওর কোনো জিনিস তো ভালো না, কোনো গোল্ডে কেন খাদ মিশানো কেন হয়, পিওর গোল্ড দিয়ে তো আসলে কোনো কিছু করা সম্ভব না, তাই না? ওখানে তো মেইনলি ডোপিং ইউজ করা হয়। তো এখানে আপনার এই যখন আপনি এই ট্রানজিস্টর তৈরি করা হয় তখন এরকম ডোপিং করা হয়, আর কি সিলিকনের সাথে কিছু ম্যাটেরিয়াল যোগ করে ওটাকে আর কি করা হয়। দেখেন NMOS devices are formed in a p-type substrate of moderate doping level, একটা নির্দিষ্ট ডোপিং লেভেলে p-type সাবস্ট্রেটে তৈরি করা হয়। The source and drain regions are formed by diffusing n-type impurities. এখন এখানে কি লেয়ার পর আসবো পরের লাইন। দেখেন এই জায়গাটায় আপনি কি জানেন এইটা হইতেছে NMOS, মানে এনহ্যান্স ডিপ্লেশন, এটা হচ্ছে ডিপ্লেশন। এটা দেখেন এটা হচ্ছে গেট, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স। আগে কি এটা পড়া হয়েছে? এটা হচ্ছে ফেট, আর এটাকে যদি মসফেট বানাতে চাই তখন হচ্ছে আবার এরকম হয়ে যাবে। এটা হচ্ছে গেট, এটা ড্রেন, এটা সোর্স। এটা কি মনে আছে? বিজেডি ছিল হচ্ছে আপনার কালেক্টর, ইমিটার, বেস, আর এই ফেটের ক্ষেত্রে চলে আসতেছে আমার হচ্ছে গেট, ড্রেন, সোর্স। আর ডিপ্লেশনে হয় কি, ডিপ্লেশনে হচ্ছে এই লেয়ারগুলো আলাদা হয়। এটাও ড্রেন, হেডে সোর্স। শুধু এই যে এটা হচ্ছে একসাথে করা না, মানে ড্রেন সোর্সে দেখেন এই জায়গাটা একসাথে কানেক্টেড, শুধু আপনার এনহ্যান্সমেন্টে এই কানেকশনটা থাকে, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনার সার্কিট ডায়াগ্রামের একটু চেঞ্জ। তো দেখেন যখন আমি হচ্ছে এইভাবে জিনিসটাকে বোঝাবো, আর সত্যি কথা বলতে কি, যখন আপনি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাব্রিকেশন লেভেলে যাবেন তখন জিনিসটা তো এরকম থাকে না। তখন আপনি কোনো একটা মেশিন দিয়ে কিংবা আগে সফটওয়্যার দিয়ে ডিজাইন করে তারপরে জিনিসগুলো তৈরি করবেন। তো বইয়ে যখন পড়বো আমরা বুকিশ নলেজ একটু অন্যরকম, তার থেকে মোটামুটি একটা ছবির 2D ভিউয়ের সাথে দেখাচ্ছে যে আসলে কি করা হয়। ওইটার সাথে আপনি বাস্তব লেভেলের কোনো পাবে না। তো মোটামুটি আপনি একটা ধারণা করে নেন যেটা একটা পাত্র,
এই পাত্রে হচ্ছে পি সাবস্ট্রেটে হচ্ছে পি সাবস্ট্রেট আছে, দেন এইখানে তিনটা চ্যানেল ফর্মিং হবে। এটা হবে হচ্ছে আপনার গেট, এটা হবে হচ্ছে আপনার ড্রেন, আর এটা হবে হচ্ছে সোর্স। ঠিক আছে, এটা দেখেন, এই দেখেন এই সমস্যাটা আমি কেমনে ঠিক করব, এটা যে আমি আপনাকে দেখাবো, দেখাতে পারতেছি না। অর্ধেক দেখে কি হবে, ধরে নেন ওই যে দেখেন পি সাবস্ট্রেট, এইটা হচ্ছে ড্রেন, না আচ্ছা এই দিকে একটা ড্রেন ধরছে আর এই দিকে একটা সোর্স ধরছে আর মাঝেরটা হচ্ছে গেট। ঠিক আছে, আর এইগুলো হচ্ছে ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ার ব্যাপারটা হবে কি আপনার এমন একটা লেয়ার দিয়ে আমি হচ্ছে ওই যে দেখেন এখানে হচ্ছে পলিসিলিকন থাকে, পলিসিলিকন এগুলো সব আস্তে আস্তে শুধু শুনে রাখেন। এখানে একটা পলিসিলিকন থাকে, এইখানে একটা লেয়ার দিয়ে এই পলিসিলিকনটাকে সাবস্ট্রেটের সাথে আলাদা করা হয়, এবং এই লেয়ারটার ভিন্নতার জন্যই একটা হয় ডিপ্লেশন লেয়ার আর একটা হয় হচ্ছে আপনার এনহ্যান্সমেন্ট লেয়ার। ঠিক আছে, এত কিছু পরীক্ষায় লেখা আসবে না, কি কি আসবে বলে দিচ্ছি। আপনি বলবেন n devices are formed in a p-type substrate of moderate doping level. The source and drain regions are formed. তাহলে কি একটা p substrate রাখা হয় নির্দিষ্ট ডোপিং লেভেলে, এরপর এই ড্রেন আর সোর্স আর ফর্ম, ড্রেন আর সোর্স তৈরি হয় formed by diffusing n-type impurities. এটা কিভাবে ফর্ম হয়? by diffusing কোন টাইপ impurities? n-type impurities. তো p sub n মস যাব, তাই আবার diffusing হতে হবে n-type impurities গেল। throw suitable mass into these areas to give the desired n দরকার। আপনি বলবেন the source and drain regions are formed by diffusing n-type impurities. ওকে, দুটো পয়েন্ট গেল। যদি n মস সম্পর্কে বলি, দেন দুটো পয়েন্ট গেল, দেন চলে যাবেন আপনি হচ্ছে এখানে দেখেন thus depletion regions, thus source and drain are isolated from one another by two diodes. মানে আপনার এই যে ডিপ্লেশন রিজিয়নের ড্রেন আর সোর্স যদি আলাদা থাকবে, ওর আলাদা হওয়ার জন্য দুটো ডায়োড লাগবে। ডায়োড কি রকম দেখতে, এরকম না? জি, এরকম দুটো ডায়োড লাগবে। একটা পয়েন্ট গেল। connections to the source and drain are made by a deposited metal layer. আলাদা থাকবে কার মাধ্যমে? ডায়োডের মাধ্যমে। ডায়োডের মাধ্যমে কানেক্টেড করব হচ্ছে আমি ডিপোজিটেড মেটাল লেয়ারের মাধ্যমে। কথা উল্টা বলে ফেললাম না? আপনি যদি ডিসকানেক্ট করতে চান তখন আমি ডায়োড দিয়ে ডিসকানেক্ট থাকবে, আর যদি কানেক্ট করার ব্যাপার থাকে তখন থাকবে হচ্ছে ডিপোজিটেড মেটাল লেয়ার দিয়ে। চারটা পয়েন্ট গেল। In order to make a useful device, there must be the capability for establishing and controlling a dot line. চারটা পয়েন্ট বললাম, প্রথম পয়েন্ট বলেন, দেখে দেখে বলেন। In most device p-type substrate in a moderate doping level. পরের পয়েন্ট বলেন। drain আর source কি দিয়ে ফর্ম হয়? by n-type diffusing impurities. তারপরে source and drain are isolated from one another by two diodes. Then চলে যাবে connections to the source and drain are made by a deposited metal layer. আর দরকার নেই, এইটুকু যদি লিখতে পারেন বোঝা যাবে আপনি জানেন। এই দেখেন কোন জায়গায়, এদিকে ড্রেন, এদিকে সোর্স, ওইদিকে মেটাল, কিভাবে থাকে। ওই যে n-type ডিফিউশন বলা হচ্ছে না, এই ডিফিউশনটা কি দেখেন, সোর্সের নিচে, ড্রেনের নিচে ওই যে একটা বক্স থেকে n+ লেখা না, ওইখানে আর কি বলা হচ্ছে যে ওই জায়গাটাই হচ্ছে আপনার n-type impurities-টা ঘটছে। আর p-type সাবস্ট্রেটটা কোথায় থাকে দেখছেন, ওই যে p-type সাবস্ট্রেট নিচের দিকে থাকে। ম্যাম লাস্টের পয়েন্টটা কি বললেন? লাস্টের পয়েন্টটা বলছে যে connections to the source and drain are made by a deposited metal layer. ঠিক আছে, এই ডায়াগ্রাম শুনে যখন আমি হচ্ছে এই ম্যাটেরিয়ালটা মানে অনলাইনে দিব, পোর্টালে দিব, তখন হচ্ছে এই ডায়াগ্রামটা দেখে নেবেন। ঠিক আছে, এইভাবে এই ডায়াগ্রামটা আঁকতে হবে। এটা হচ্ছে নরমাল একটা ডায়াগ্রাম। এবার চলে যাচ্ছে আমি হচ্ছে এনহ্যান্সমেন্টের জন্য। এনহ্যান্সমেন্টটা কেন আলাদা বলছি দেখেন। In an enhancement mode device, a polysilicon gate is deposited on a layer of insulation over the region between source and drain. এইখানে পলিসিলিকন লেয়ার থাকে, এটা পলিসিলিকন গেট থাকে। এই পলিসিলিকন
এনহ্যান্সমেন্টে পলিসিলিকন গেটটাকে ডিপোজিট করা হয়, একটা ইনসুলেটেড করা হয়। ইনসুলেটেড মানে কি, আমরা তামার তারকে হচ্ছে এই প্লাস্টিকের কোটিং করি না, ইনসুলেশন কি হয় মানে শর্ট সার্কিট না হয়ে যায়, যাতে একটা সাথে আরেকটা যাতে ভুল করে কানেকশন না লেগে যায়। তো এই এনহ্যান্সমেন্টেও কি করা হয়, আপনার এই যে পলিসি, এই যে দেখেন একটা লেয়ার আছে, এই লেয়ার দিয়ে ডিপোজিটেড করা হয়, যাতে হচ্ছে এটা হচ্ছে লেয়ার করে ইনসুলেশন করে দিচ্ছি, যাতে সহজেই যে কোনো দুর্ঘটনার ক্রমে এরা এদের সাথে কানেক্টেড না হতে পারে। ঠিক আছে, ওই যে দেখেন ওই যে মাঝে যে ফাঁকা সাদা টুকু, ওইটা হচ্ছে আপনার লেয়ার দিয়ে ইনসুলেটেড করা, আর ওই যে এরকম স্ক্র্যাচ দেখতেছেন না, ওইটা হচ্ছে পলিসিলিকন। ওকে, দেখেন এটুকু লিখে নেবেন। তারপরে কি বলবেন, ইন দা ডায়াগ্রাম বিলো, বিলো মানে আমারটা আমি অ্যাবোভে দিছি, ঠিক আছে, অ্যাবোভ channel is not established and the device is in a non-conducting condition। এখন আপনার ততক্ষণ পর্যন্ত এটা n চ্যানেল ফর্ম হবে না যতক্ষণ না আপনি আপনার VGS 0 মানে হচ্ছে এই যে গেটটা, এই দুইটার মাঝে একটা ভোল্টেজ দিতে হবে আপনাকে, এক্সটার্নাল ভোল্টেজ। আপনি যতক্ষণ না এখানে একটা এক্সটার্নাল ভোল্টেজ দিবেন, মানে যখন VGS 0 মানে আপনি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করেন না, তখন আপনার ড্রেইনের ভোল্টেজও 0 থাকবে, সোর্সের ভোল্টেজ 0 থাকবে, আবার VGS তো 0। ততক্ষণ পর্যন্ত এটাকে আপনি NMOS চ্যানেল বলতে পারবেন না, কারণ ততক্ষণে আপনার কোনো চ্যানেলই এস্টাবলিশড হয় না। তাহলে আবার বুঝেন, ইন দ্য ডায়াগ্রাম channel is not established and the device is in a non-conducting condition। চ্যানেল এস্টাবলিশড না হলে কন্ডাক্টিং কন্ডিশনও যাবে না। তাহলে channel not established and device is not a non-conducting condition। কোন কন্ডিশনে বলেন, VGS 0 হবে, VGS 0 হলে VDO 0 হবে, সব 0। ফাইন, পরের লাইন, if this gate is connected to a suitable positive voltage, মানে এখন যদি আমি এই গেটটাকে একটা সুইটেবল পজিটিভ ভোল্টেজের সাথে কানেক্ট করি, এখন ভোল্টেজটা একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বেশি হয়ে যাবে। তো থ্রেশহোল্ড ভোল্টেজটা আপনি ঠিক করব না, এটা হচ্ছে আপনার যারা যেসব কোম্পানি ট্রানজিস্টরটা তৈরি করে তাদের ফর্মুলাতে একটা থ্রেশহোল্ড ভোল্টেজ থাকে। ইঞ্জিনিয়াররা ম্যানুফ্যাকচারাররা যারা করে ওরা হচ্ছে ওই থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে বেশি দিয়ে একটা গেট ভোল্টেজ আপনাকে অ্যাপ্লাই করে দেবে। দেখেন, if this gate is connected to a suitable positive voltage with respect to the source, তাহলে গেটের একটা ভোল্টেজ with respect to the source, তাহলে সেই ভোল্টেজটাই তো আপনার VGS এর কথা বলছে, তাই না? then the electric field established between the gate, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড এস্টাবলিশ হয় between the gate। তো আমরা জানি ভোল্টেজ অ্যাপ্লাই করলে ওখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, কারেন্ট থাকবে। দেখেন, ইলেকট্রিক ফিল্ড এস্টাবলিশ বিটুইন দ্য গেট এন্ড দ্য সাবস্ট্রেট, তখন কার ভিতরে দেখেন ইলেকট্রিক ফিল্ড হবে, ভোলা যাবে না, এই গেট আর এই সাবস্ট্রেটের মধ্যে। যদি আমি এই গেট আর সোর্সের রেসপেক্টে ভোল্টেজ দেই, তাহলে ইলেকট্রিক ফিল্ড কার কোথায় উৎপন্ন হবে, এই গেট আর সাবস্ট্রেটের এখানে। ঠিক আছে, rise to a charge inversion region in the substrate under the gate insulation and a conducting path or channel is formed। আপনি কি লিখবেন দেখেন, if this gate is connected to a suitable positive voltage with respect to the source, then তারপরে একটা ব্র্যাকেট দিয়ে VGS লিখে দিলাম, বুঝা গেল VGS যদি অ্যাপ্লাই করি, then the electric field established between the gate and the substrate গেল, and the substrate। তারপরে বলবেন the substrate, then তারপরে বলবেন in this condition a conduction path or channel is formed between source and drain। in this condition, তার মানে কি বললাম যে VGS এ যদি আমি হচ্ছে এরকম ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে ইলেকট্রিক ফিল্ড হবে আমার গেট আর সাবস্ট্রেটের মধ্যে, এবং in this condition এ আমি হচ্ছে আপনার কন্ডাকশন পাথ পেয়ে যাব। আর কন্ডাকশন আমি কি বললাম তোকে, কন্ডাকশন পাথ তৈরি হয় তো মানে চ্যানেল ফর্ম হয়ে যাচ্ছে আমার, ঠিক আছে, তৈরি হওয়া is formed between source and drain এর ভিতরে। দেখেন কাহিনী কোথায় হইল, অ্যাপ্লাই করলাম গেট সোর্সে ভোল্টেজ, ইলেকট্রিক ফিল্ড হইল গেট আর সাবস্ট্রেটের ভিতরে, এবং আলটিমেটলি চ্যানেল ফর্ম করলো, কন্ডাকশন হলো কার ভিতরে, ড্রেন আর সোর্সের ভিতরে। এই ব্যাপারগুলো ক্লিয়ার? এগুলো ভুল হবে? একটু দেখেন, VGS এ অ্যাপ্লাই ইলেকট্রিক ফিল্ড হলো কি সাবস্ট্রেটের গেট, দেন আলটিমেটলি আমার চ্যানেল ফর্ম হয়ে গেল, মানে কন্ডাকশন পাথ তৈরি হয়ে গেল কার ভিতরে, আর ড্রেন আর সোর্সের মধ্যে কন্ডাকশন পাথ তৈরি হওয়া মানে হচ্ছে চ্যানেল ফর্ম হয়ে যাওয়া। ঠিক আছে, আর যেহেতু আমার এই গেটে আর পি সাবস্ট্রেটে ইলেকট্রিক ফর্ম
ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে গেছে, তারপরে এটার সাথে গেট ফর্ম হয়ে গেছে রেনার সাথে, দেন আলটিমেটলি এইটাকে বলা হয়ে যাচ্ছে আমার NMOS ট্রানজিস্টর। বুঝতে পারছেন? তাহলে যখন পি বলবেন তখন তখন আবার শুধু বলবেন তো এন সাবস্ট্রেটের সাথে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, তাহলেই হবে না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই যে মূলত ছবিটা আঁকা, এটা কি NMOS এর জন্য, এটাকে আপনি চাইলে উল্টা করে PMOS এর জন্য বলতে পারবেন। কারণ আমি যদি পরীক্ষায় PMOS বলি তাহলে কি, যখন ছবি আঁকবেন জাস্ট তখন সাবস্ট্রেটের জায়গায় এখানে এন সাবস্ট্রেট বলে দিতে পারবেন না, কিন্তু আপনি যদি PMOS যদি বলি, আপনি যদি ছবিটাও এঁকে দেন পি সাবস্ট্রেট, তাহলে কিন্তু আপনি ঠিকঠাক ছবি আঁকবেন না। আমরা এই যে ছবিটা লিখলাম PMOS এন ই দিলাম, কিন্তু যে ডিটেইলস কি আমরা এই NMOS এর মতই লিখব কেন? আপনার আচ্ছা দেখেন ডিটেইলসে কি লিখবেন, এই যে কথা, এই কথা তো দুটোর জন্যই বলা হয়েছে। এই কথা হ্যাঁ, কারণ এখানে কোথাও কি এন সাবস্ট্রেট পি সাবস্ট্রেট কথা বলা হয়েছে না। আপনি যদি এটাও লিখেন এটাও ঠিক, আপনি যদি সাবস্ট্রেট বলেন তাহলে পি সাবস্ট্রেট এন সাবস্ট্রেট উল্লেখ করেন তাও ঠিক, উল্লেখ না করলে দরকার নাই, উল্লেখ করলে ঠিকঠাক উল্লেখ করবেন। ঠিক আছে? ওনার ভিতরে আগে কি আসছেন? আপনি, আপনার আগে আপনি। কোথায় লিখছেন? নিচে নিচে 12 ব্যাচের নিচে কেন? কোথায় লিখতেন? আচ্ছা লাস্ট পেজ না, এই পেজে লিখতেন। আপনার অনেক শাস্ত্রই দেখতেছি। দেখেন এখান থেকে লেখেন 8, 9, 10, 11 লিখবেন, পাশে নিজের লেখ নিজে লিখবেন। জিনিসটাকে আমি দেখাতে পারছি, এই পয়েন্ট এই লাইনটা নিচ থেকে পড়ে। টু আন্ডারস্ট্যান্ড দ্য এনহ্যান্সমেন্ট মেকানিজম লেট আস কনসিডার দ্য এনহ্যান্সমেন্ট গ্রুপ। আচ্ছা এটা তো বুঝছেন যে এইটা পড়াচ্ছিলাম আমি এনহ্যান্সমেন্টের জন্য, এনহ্যান্সমেন্টের পিএন যে কোনো একটা। ঠিক আছে? টু আন্ডারস্ট্যান্ড দ্য এনহ্যান্সমেন্ট মেকানিজম লেট আস কনসিডার দ্য এনহ্যান্সমেন্ট মোড ডিভাইস, মানে এটা বোঝার জন্য আপনার হচ্ছে এনহ্যান্সমেন্ট মোড ডিভাইসটা কনসিডার করেন মোটামুটি। In order to establish the channel a minimum voltage level, মানে যে থ্রেশহোল্ডের কথা বললাম ওইটাই আর কি বলছে এই লাইনে। দেখেন a minimum voltage level or threshold voltage, মানে এইখানে যে সুইটেবল পজিটিভ ভোল্টেজের কথা বলা হয়েছে সেই ভোল্টেজটা কি হবে? minimum voltage level or threshold voltage must be established between gate and source, মানে আপনার ওই ভোল্টেজটাকে মিনিমাম থ্রেশহোল্ড ভোল্টেজের সমান কিংবা উপরে থাকতে হবে। এই গেট আর সোর্স ভোল্টেজটাকে এস্টাবলিশ করার জন্য। ঠিক আছে? ফিগার দেখানো হয়েছে the existing situation where a channel is established but no current flowing between source and drain, মানে আপনি যদি একদম থ্রেশহোল্ড দেন সেক্ষেত্রে আর কি আপনার চ্যানেল এস্টাবলিশ হয়ে যাবে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না। যদি চ্যানেল এস্টাবলিশ প্লাস কারেন্ট ফ্লো করাইতে চাই সেখানে কি করতে হবে? আমার থ্রেশহোল্ড থেকে বেশি হতে হবে। ঠিক আছে? জেনে রাখেন। আপনারা নোটে তো এগুলো বাংলায় মানে তুলে রাখতে পারেন, পয়েন্টগুলো যেগুলো বলতেছি বাংলায় তুলে রাখলেন, দেন পরীক্ষায় লিখলেন ইংলিশে, সমস্যা নেই। এখন দেখেন ডিপ্লেশন, এখানে আবার এন ডিপ্লেশনই দেওয়া আছে কারণ পি টাইপ সাবস্ট্রেট দেখে বুঝতে পারবেন। ডিপ্লেশনে কি হয়? NMOS depletion MOSFET are built with p-type silicon substrate, জানি এই কথা, and p-channel versions are built on n-type substrate, জানি এই কথা, একটু আগে বললাম কি হয়। In both cases they include a thin gate oxide form between the source and drain regions, এখানে কি হয়? ডিপ্লেশনের জন্য এই সোর্স এন্ড ড্রেন রিজিয়নস এর মাঝে একটা থিন গেট অক্সাইড ফর্ম দেওয়া হয়, থিন গেট অক্সাইড লেয়ার দেওয়া হয়। এনহ্যান্সমেন্টে কি এই কথা ছিল? থিন গেট অক্সাইড লেয়ারের কথা ছিল না কিন্তু। তাহলে ডিপ্লেশনটাকে আলাদা করানোর জন্য আপনি কি বলবেন? যে এই বোথ কেসেস মানে পি টাইপ ডিপ্লেশন হোক এন টাইপ ডিপ্লেশন হোক দুইটার জন্যই আপনার সোর্স এন্ড ড্রেন রিজিয়নস এর মাঝে একটা থিন গেট অক্সাইড ফর্ম করা হয় রাখা হয়।
a conductive channel is deliberately formed. Conductive channel কখন ফর্ম হবে? Below the gate oxide layer. আপনার এই গেট অক্সাইড যে লেয়ারটা না, তার নিচে আর কি আপনার চ্যানেলটা ফর্ম হবে, and between the source and drain by using ion implantation. মানে আপনার ডিপ্রেশন লেয়ারে আপনি থিন অক্সাইড গেট ফর্ম করবেন সোর্স এন্ড ড্রেনের ভিতরে, দেন তারপরে কন্ডাক্টিভ চ্যানেল ফর্ম হবে কখন? গেট অক্সাইড লেয়ারের নিচে এন্ড বিটুইন গেট অক্সাইড লেয়ারের নিচটা এবং সোর্স এন্ড ড্রেন, মানে এই সোর্স এন্ড ড্রেন থেকে নিচের যে গেট অক্সাইড লেয়ার না, তার মাঝ বরাবর আর কি আপনার চ্যানেলটা ফর্ম হবে। এবং কার মাধ্যমে চ্যানেলটা ফর্ম হবে? বাই আয়ন ইমপ্লান্টেশন। ওইখানে কি এনহ্যান্সমেন্টে কি ডিফিউজিং এর কথা বলছি না? এন টাইপ ডিফিউজিং, পি টাইপ ডিফিউজিং। আর ডিপ্লেশনটার জন্য আপনার এটা চ্যানেল ফর্ম করার জন্য লাগবে কি? আয়ন ইমপ্লান্টেশন। তাহলে চেঞ্জগুলো কোথায় কোথায় বুঝতে পারতেছেন? তাহলে এক্সট্রা দিয়ে দিতে হবে। জি, এক্সট্রা কোনো মেটাল দিতে হবে। এক্সট্রা মেটাল যে থিন অক্সাইড লেয়ার দিয়ে হচ্ছে মাঝে আপনার ফর্ম করতে, থিন অক্সাইড লেয়ার বসাতে হবে, দেন আয়ন ইমপ্লান্টেশন করতে হবে। তো এই ডিফিউশন কি, আয়ন ইমপ্লান্টেশন কি, তারপর অক্সাইডেশন কি, পলিসিলিকন কি, এটা পরে আসছে। বাই কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এই যে ডিফিউশন কি, আয়ন ইমপ্লান্ট কি, এগুলো অনেক বেশি টিকা থাকে না, একটা পয়েন্ট থাকে, তার অনুযায়ী 2-3 লাইন লিখতে হয়। তো এগুলো পরীক্ষায় কিন্তু টিকা আকারে আসে। হয়তোবা আপনার 4 মার্কে আমি 2টা টিকা দিয়ে দিলাম, তো সেক্ষেত্রে ব্যাপারটা কি হয়, আপনি শুধু বুঝে পরীক্ষা লিখতে পারবেন না, মোটামুটি লাইনগুলো আপনাকে একটু মুখস্থ টাইপ করতে হবে, ঠিক আছে? দেখেন, বাই ইমপ্লান্টিং দ্য কারেক্ট আয়ন পোলারিটি, মানে এখন আমি তো হাবি যাবি আয়ন দিতে পারবো না। আমাকে ধরেন NMOS এর জন্য তখন হয়তো NMOS এর জন্য নেগেটিভ আয়ন দিতে হতে পারে, আবার PMOS এর জন্য পজিটিভ আয়ন দিতে হতে পারে, ঠিকঠাক আয়ন দিতে হবে আমাকে। তাহলে বাই ইমপ্লান্টিং দ্য কারেক্ট আয়ন পোলারিটি ইন দ্য চ্যানেল রিজিয়নে ডিউরিং ফেব্রিকেশনের সময় ঠিকঠাক করে পোলারিটি দিয়ে আয়ন ইমপ্লান্টেশন করতে হবে। ডিটারমাইন্স দ্য পোলারিটি অফ দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ, এটা আর কি তারপরে ডিটারমাইন করবে যে আপনার থ্রেশহোল্ড ভোল্টেজটা কি। দেখেন কি হবে, দেখেন নিচে আপনার থ্রেশহোল্ড ভোল্টেজটা কি, এনহ্যান্সমেন্টের জন্য নরমাল থ্রেশহোল্ড ভোল্টেজ ধরছি না, নেগেটিভ পজিটিভ কিছু ধরছি না, কিন্তু ডিপ্লেশনের জন্য আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ দুই রকম হতে পারে, আয়ন ইমপ্লান্টেশনের উপর ডিপেন্ড করবে, হতে পারে নেগেটিভ, হতে পারে পজিটিভ। এন চ্যানেলের জন্য আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ হয়ে যাবে নেগেটিভের দিকে, আর পি চ্যানেলের জন্য থ্রেশহোল্ড ভোল্টেজ পজিটিভের দিকে। আমার অত গভীরে যাওয়ার দরকার নয়, আমি খালি উপর থেকে এই ইনফরমেশনগুলো জানবো, ঠিক আছে? মনে থাকে জানো। এই দেখেন থ্রেশহোল্ড ভোল্টেজটা কি, দ্য ইনপুট পটেনশিয়াল। এই যে ইনপুট পটেনশিয়াল দিলাম না, গেটে দিলাম উইথ রেসপেক্ট টু সোর্স মানে VGS, at which the surface just become inverted is called the threshold voltage. সার্কিট জাস্ট বিকাম ইনভার্টেড, এটা কাইন্ড অফ বলতে চাচ্ছি যে আপনার কন্ডাকশন হয়ে যাবে, কল দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ। মানে এই VGS এর একটা মিনিমাম কোন VGS টা দিলে আপনার কন্ডাকশনটা হবে, সেটাই আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ, ঠিক আছে? ওটার নিচে আপনার দিলে চ্যানেল ফর্ম হচ্ছে না, কন্ডাকশন হচ্ছে না, ওইটাকে আর তখন থ্রেশহোল্ড ভোল্টেজ না। মিনিমাম কোথা থেকে দিলে আপনার শুরু হবে চ্যানেল ফর্মেশন, সেটাই হচ্ছে আপনার থ্রেশহোল্ড ভোল্টেজ। দেখেন এই কথাটা আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন, কিন্তু কথা হচ্ছে কি, এখন ধরেন এইটার আমার এই লাইটের ধরেন ওয়াট হচ্ছে 15 ওয়াট, তাকে মিনিমাম ভোল্টেজটা আমাকে দিতে হবে লাইটটা জ্বালানোর জন্য। ধরেন আমি 10 ভোল্টেজ দিলাম, ও কিন্তু লাইটটা জ্বলবে না। ধরেন 11 দিলাম, জ্বললো না, 12 দিলাম, জ্বললো না, 15 দিলাম, জ্বললো, 16 দিলাম, আর উজ্জ্বলতা বাড়তেছে। তাহলে 15টা হচ্ছে আমার থ্রেশহোল্ড ভোল্টেজ। এর উপরে দিলে মোটামুটি কাজ হতে থাকবে, নিচে দিলে কাজ হবে, বুঝতে পারছেন? 15 মাস দিতে হবে, 15 মাস দিতে হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, থ্রেশহোল্ড ভোল্টেজ ওইরকম, VGS ওইটুকু মাস দিতে হবে আমাকে। এটা ভাবে বুঝলেন? এখন লিখতে হবে এরকম ভাষায় কিছু একটা। বিলো দ্য থ্রেশহোল্ড ভোল্টেজ, দেখেন বিলো থ্রেশহোল্ড ভোল্টেজের নিচে and NMOS transistor is off, no current flows. ভোল্টেজ তো আমার মিনিমাম না থাকলে কারেন্ট ফ্লো হবে না, কারেন্ট ফ্লো না থাকলে লাইটে জ্বলতেছে না, মানে ওখানে চ্যানেল ফর্ম জাস্ট হচ্ছে, কিন্তু ড্রেনার সোর্সের মধ্যে কোনো কানেকশন তৈরি হচ্ছে না। while above the threshold, যখন above the threshold the inversion channel is established, মানে আপনার চ্যানেল এস্টাবলিশড হয়ে যায় and the device কন্ডাক্ট করে। বুঝতে পারছেন কাহিনীটা? যদি বলি থ্রেশহোল্ড ভোল্টেজ কি, তাহলে বলা যাবে না এই জিনিসটা? এখন দেখেন কোনো কনফিউশন আছে কি? এনহ্যান্সমেন্ট, ডিপ্লেশন এই দুটোর ভিতরে আছে? থাকলে এখনই বলতে পারেন। আদার্স কিছু আপনি কিছুই জানেন না, আপনি ধরেন ABCD জানেন না, আমি জাস্ট খালি আজকে এইটুকু সময় যেটুকু বলছি সেটুকু
নিয়ে কোনো কথা আছে নাই তো ঘুরে নিলাম না। এই যে এখন দেখেন বেসিক প্রসেস ইনভলভড ইন ফেব্রিকেশন মনোলিথিক আইসি। মনোলিথিক আইসি হলো জানা লাগবে না। এই যে এতক্ষণ আমরা আঁকলাম বললাম এগুলো আপনার ফেব্রিকেশনের সময় করতে হয়, অন্য সময় কিছু করতে পারবেন না, ফেব্রিকেশনের সময় করতে হবে। ঠিক আছে, এখন ফেব্রিকেশনের ধাপ থাকে না, কি কি ধাপ? অনেকগুলো ধাপ থাকে, 8টা 9টা ধাপ থাকে। ধাপগুলো মুখস্থ করবেন। দেখেন সিলিকন ওয়েফার, ওই যে একদম সবার আগে যে সাবস্ট্রেট দিতে হয়, সিলিকন ওয়েফার সাবস্ট্রেট প্রিপারেশন, এপিটেক্সিয়াল গ্রোথ, তারপর অক্সাইডেশন করতে হবে, ফটোলিথোগ্রাফি মানে ইউভি রে দিয়ে একটা হচ্ছে ইউভি রে ফলাতে হবে উপর। দেখেন কি হবে, সিলিকন ওয়েফার প্রিপারেশন, তারপর এপিটেক্সিয়াল গ্রোথ, অক্সাইডেশন, ফটোলিথোগ্রাফি, ডিফিউশন। ওই যে ডিফিউশনের কথা বললাম তার নিচে দেখেন আয়ন ইমপ্লান্টেশন হইছে, এরপর আসবে মেটালাইজেশন, এরপর আসবে টেস্টিং। ওকে, আমি এর ভিতর দুই একটা দেখা যাচ্ছে যে মিস হয়ে গেল, তাহলে কি সমস্যা হলো? মানে মিস্টেক হয়ে গেল, মানে সিরিয়াল বাই দুই একটা মিস। বাস্তবে যদি করতে চান তাহলে তো ট্রানজিস্টর তৈরি হবে না। হ্যাঁ, আপনি পরীক্ষার খাতায় মানে লিখবেন, পরীক্ষার খাতায় তো না পরীক্ষার খাতায় লিখলে তার কোনো ক্ষতি হচ্ছে না, বড় কোনো ক্ষতি হবে না, কখনো হবে না। 9 নম্বর অ্যাসেম্বলি প্রসেসিং এন্ড প্যাকেজিং। এখন আপনি টেস্টিং অ্যাসেম্বলি প্রসেসিং গুলো বাদ দিলেন, কিন্তু দেখেন 1 থেকে 7 নম্বরটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মানে এগুলো তো আপনার লাগবেই, খাতায়ও আপনাকে দেখাতে গেলে লাগে। খাতায় কিন্তু এগুলা ফেব্রিকেশন প্রসেস যদি পরীক্ষায় আসে তাহলে লেখার নিয়ম কি জানেন? প্রত্যেকটা এক করে লেখা, লিখে প্রত্যেকবার করে ছবি এঁকে ওই লেয়ার গুলো দেখানো। আপনি আঁকবেন, তারপর শুধু ওয়েফার দেখাবেন। 2 নম্বর রাখবেন, আবার ওয়েফার এঁকে ওর উপরে গ্রোথ দেখাবেন। 3 নম্বর রাখবেন, ওই এক দিয়ে যা আঁকছেন ওইটা মিক্স করে এঁকে আবার 4 নম্বরে যেটা বেশি রকম আঁকবেন, মানে 3-4 পেজ চলে যায়, এরকম কিন্তু মেইন জিনিস। এবং 10 নম্বর ধর আপনাদের দিলাম, কিন্তু আমাদের কোনো 10 নম্বর দিলাম না, কিন্তু অত বড় জিনিস 4 নম্বরে দিত হচ্ছে। তো আপনাদের হচ্ছে এরকম কিছুই দরকার হবে না, আমি যেটা বলতেছি না একদম কিছু দরকার হবে না, কিছু দরকার হবে, কি কি দরকার হবে বলবো। এখন দেখেন একটু পড়ি আমরা, যে একটু আগে যে আমরা সব অক্সাইডেশন পড়ে আসলাম, অক্সাইডেশন জিনিসটা কি আমাদের আগে জানতে হবে। ফরমেশন অফ সিলিকন ডাইঅক্সাইড লেয়ার অন দ্য সারফেস অফ সিলিকন ওয়েফার। যেটা বললাম না, সিলিকন ওয়েফারের উপরে আপনার অক্সাইড করতে হবে, আপনার সিলিকন ডাইঅক্সাইড একটা লেয়ার ফালানোর জন্য। ভালো একটু পড়েন, ফরমেশন অফ সিলিকন ডাইঅক্সাইড লেয়ার অন দ্য সারফেস অফ সিলিকন ওয়েফারে কি করা লাগবে? ও আচ্ছা, ওর কি কাজ? সিলিকন ডাইঅক্সাইড ফালানোর কি উপকারিতা করে? প্রোটেক্ট সারফেস ফ্রম কন্টামিনেন্টস, মানে ওই সারফেসটাকে হচ্ছে যে কোনো ধরনের বাইরের কোনো ব্যাপার থেকে আপনাকে প্রোটেক্ট করবে। ফর্মস ইনসুলেটিং লেয়ার, মানে একটা ইনসুলেটিং লেয়ার তৈরি করে দেয় কন্ডাক্টরের সাথে। সরাসরি আপনার এই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সাথে কোনো কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের যদি আপনার কানেকশন হয়ে যায় সেক্ষেত্রে সমস্যা আসছে, সেজন্য হ্যাঁ মাঝে একটা অক্সাইড লেয়ার দেওয়া হয়েছে। ফর্ম ব্যারিয়ার, একটা ব্যারিয়ার তৈরি করে দেয় টু ডোপান্টস ডিউরিং ডিফিউশন। ডোপান্টসটা হচ্ছে যে সাবস্ট্রেটের সাথে যে ডোপান্টটা না, সাবস্ট্রেটের সাথে যে সিলিকনের যে ওয়েফার ওইটার সাথে একটা ব্যারিয়ার রাখে ডিফিউজিং এবং আয়ন ইমপ্লান্টেশন করার সময়। দেখেন একটা জিনিস, ডিফিউশন অর আয়ন ইমপ্লান্টেশন বলছে, মানে একটা ফেব্রিকেশনে ডিফিউশন আয়ন ইমপ্লান্টেশন দুইটার কথা বলা হয় না। অর যদি এনহ্যান্সমেন্ট করি তাহলে আপনি ডিফিউশন করবেন, যদি আমি ডিপ্লেশন করি তখন আপনি আয়ন ইমপ্লান্টেশন করবেন। এই কথাই কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে, এন্ড কিন্তু বলা নাই, মানে একটা ফেব্রিকেশন প্রসেসে দুইটা জিনিস করে না। সিমসে ডিফিউশনও করে, আয়ন ইমপ্লান্টেশনও তাহলে করে না, আমি শিওর না, যখন করতে যাব তখন আমার মনে পড়বে। দেখো, রোজ অ্যাবোভ অ্যান্ড ইনটু সিলিকন সারফেস, মানে আর কি আপনার সিলিকন সারফেসের উপরে একটা, এটা কিছু না, আপনি 1 2 3 লেয়ারটা করে রাখেন, করে ইনসুলেটিং লেয়ার হিসেবে কাজ করায়, প্রোটেক্ট করে একটা ভাইরাস যে কোনো কিছু থেকে। আর এই যে আপনার ডোপিং করার সময় একটা ব্যারিয়ার তৈরি করে, এবং ডিফিউশন এন্ড ইমপ্লান্টেশন করার সময় ডোপান্টের সাথে একটা ব্যারিয়ার তৈরি করে ফেলে, যেন দুটো মিক্সড হয়ে না যায়। ঠিক আছে, ডোপান্ট কারা? যে এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়ে যে একটা
ম্যাটেরিয়ালকে ডোপিং করা হয় সেটা ডোপান্ট না, সেটার কথা বলা হচ্ছে। Silicon dioxide is an extremely hard protective coating and is unaffected any almost all bleaching দরকার নাই। By selective etching of silicon dioxide diffusion এই অক্সিডেশন চলে যান, এই যে এইগুলো রাখেন, এইভাবে ছবি আঁকা লাগবে। তা এই যে দেখতেছেন না, ঠিক এইটা হচ্ছে সেই রিয়েল সিলিকন ওয়েফারটা। এখানে তো মোটা করে আঁকতেই হবে আপনাকে বোঝানোর জন্য, ঠিক আছে? এইটা হচ্ছে সিলিকন ওয়েফারটা, সেটা হতে পারে কোনো একটা পি দিয়ে ইলেকট্রনের আধিক্যের হতে পারে, সেটা হতে পারে হোলের আধিক্যের। তো মোটামুটি আমি ধরে নিচ্ছি এটা, দেখেন এখানে এনপি কিছুই বলে নাই, এটা মোটামুটি আপনাকে বলে দিচ্ছে যে এটা একটা ওয়েফার, তার যে কোনো একটা কিছু সাবস্ট্রেট আছে, পিএনপি যে কোনো থাকতে পারে। এই লেয়ারটাই খালি সিলিকন, আর উপরে অক্সাইড করার পরে এটা হয়ে গেছে সিলিকন ডাইঅক্সাইড। মোটামুটি 1 মাইক্রোমিটার লেয়ার হয়, তাহলে বুঝেন কত পাতলা লেয়ার হয়, ঠিক আছে? Silicon wafers are stacked up in a quartage board and then inserted into quartage furnace tube. মানে এই সিলিকন ওয়েফারটাকে একটা কোয়ার্টেজ বোর্ডের উপর রাখা হয় এন্ড ইনসার্টেড করা হয় ওই কোয়ার্টেজ ফার্নেস টিউবের উপরে। প্র্যাকটিক্যালি যা করা হয় আর কি, the silicon wafers are raised to a high temperature, মানে এই ওয়েফারটাকে একটা হাই টেম্পারেচারে নিয়ে যাওয়া হয়। মোটামুটি দেখেন কতটা হাই টেম্পারেচার, 950 থেকে 1150 ডিগ্রি সেলসিয়াসের উপর। এট দ্য সেম টাইম একই সময়ে ওই একই সময়ে আমার কতটা কভার করা লাগবে, আপনার মোটামুটি এটা কভার করুন। এট দ্য সেম টাইম এক্সপোজ টু এ গ্যাস, এর উপরে অক্সিজেন গ্যাসটাকে আমার ছেড়ে দেওয়া হয়। মানে দেখেন শুধু একটা ওয়েফার নিলাম, যে কোনো একটা সাবস্ট্রেট উপরে সরাসরি অক্সাইডেজ করে দিলাম, ব্যাপারটা তা না। এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। কত কিরকম একটা টেম্পারেচার, 950 থেকে 1150 একটা টেম্পারেচারের মধ্যে রেখে তার উপরে আপনার অক্সিজেন গ্যাস ছেড়ে দিতে হবে, অথবা পানি তো নরমাল পানি না, ওটা তো ডিস্টিল ওয়াটার টাইপের, ওইখান থেকে একটা গ্যাস উৎপন্ন হবে, ওই টাইপের একটা জিনিস ছেড়ে দিতে হবে আপনাকে। তারপরে আর কি কাহিনী হবে হচ্ছে কি, আপনার উপরে ওই লেয়ারটা পড়ে যাবে, যেটা খুবই থিন 1 মাইক্রোমিটারের একটা লেয়ার, ঠিক আছে? বুঝছেন? আর এটা জাস্ট ইকুয়েশন লিখুন, যদি আপনি 2 অনু H2O এর সাথে করেন তাহলেও সিলিকন ডাইঅক্সাইড হবে, সেটা একটু ভেজা হবে, উপরে হয়তো একটু ভিজে যাবে, হাত দিলে হয়তো ওই যে বিন্দু বিন্দু পানি একটা শিশির টাইপ দেখতে পারবেন। আর যদি সরাসরি অক্সিজেন গ্যাসটা দিতে পারে তাহলে একদম ড্রাই, আর ওটা ওখানে আর কোনো কিছু থাকবে না, ঠিক আছে? দেখেন ওটাকে আঁকতে হবে, অক্সিডেশন লেয়ারটা আঁকবেন কিভাবে, সাবস্ট্রেট দিয়ে দেন এর উপর ওরকম গোটা গোটা দিয়ে কি বুঝাতে হবে যেটা অক্সিডেশন লেয়ার, আর তীর দিয়ে এটা বুঝাই দিবে যেটা অক্সিডেশন লেয়ার, এটা সিলিকন সাবস্ট্রেট, ঠিক আছে? এভাবে করে বুঝাতে হয়। এখন আর ফটোলিথোগ্রাফি ইউভি রে ফেলাতে হয়, ওই যে অক্সাইড লেয়ারটা তৈরি হয়ে গেল না, এর উপর আপনার ইউভি রে ফেলতে হয়। কোট ওয়েফার উইথ ফটোরেজিস্ট, মানে ওই ফটোরেজিস্ট সিলিকন ডাইঅক্সাইডের উপরে কোটিং তৈরি করতে হবে। কিভাবে? শাইন ইউভি লাইট থ্রো মাস্ক টু সিলেক্টিভলি এক্সপোজ পিয়ার, ইউজ অ্যাসিড টু ডিসলভ এক্সপোজ পিয়ার। দেখেন ইউভি লাইট, এই যে এখানে একটা মাস্ক দিতে হবে। এখন মাস্ক জিনিসটা হচ্ছে কি আপনার, মানে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট বলতে এমন কিছু বোঝাচ্ছে, এই মাস্কটা আপনি তৈরি করে নেবেন, মানে এমন কিছু জায়গায় এমন লেয়ার দিবেন যাতে হচ্ছে আপনার ইউভি রে ফেলালে আপনার ওই অক্সাইড লেয়ারটা হচ্ছে নষ্ট হয়ে যায়। আর এই জায়গাটা হচ্ছে আপনি এমন ভাবে রেখে দিবেন যে ইউভি রে যাতে কোনো এফেক্ট এইটুকুতে না পড়ে, ঠিক আছে? আপনি এমন কিছু, এটা আপনাকে কিছু একটা বানাইতে হবে, এবং এইটাকে বলা হয় মাস্ক। এটা আপনি আপনার ইচ্ছা মতো বানাতে পারবেন। আমি যদি বলি এই জায়গায় আর এই জায়গায় হচ্ছে আমার লাগবে এইটা, এই জায়গায় অক্সাইড লাগবে এবং আর কোথাও লাগবে না, লেয়ারটা মুছে ফেলতে হবে। তখন আপনাকে ওই যেইটা লাগবে সেই অনুযায়ী ব্ল্যাক রেখে বাকিটা হোয়াইট রাখতে হবে, যাতে করে আপনার ইউভি রেটা ওই জায়গাটায় পড়ে ওই লেয়ারটাকে নষ্ট করে দেয়। বুঝতে পারছেন? মানে আমি লেয়ার যখন অক্সিজেন যখন গ্যাস দেখেন, আমি যদি এখানে গ্যাস ছেড়ে দিই, আমি কোনো একটা লাফিং গ্যাস ছেড়ে কিংবা যে কোনো কিছু ছেড়ে, আমি নির্দিষ্ট জায়গা রাখতে পারবো, আমার পুরোটা জায়গায় বিস্তৃত হয়ে যাবে না? ব্যাপারটা ওইরকম, আমি যখন ওই টেম্পারেচারে নিয়ে অক্সিজেন গ্যাসটা দিচ্ছি
তখন তো আসলে আমি নির্দিষ্ট জায়গার উপর ফেলতে পারছি না, পুরোটাই আমার হচ্ছে কি হয়ে যাবে। এরপরে আমি আর কি ফটোলিথোগ্রাফিতে যে একটা মাস্ক তৈরি করে নিজে যেই যেই জায়গায় আমার ওইটা লাগবে সেই সেই জায়গায় আমি ওই অনুযায়ী ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে হচ্ছে ব্ল্যাকের জায়গায় এমন কিছু উপাদান থাকে যার কারণে ইউভির ওই এফেক্টটা পড়ে না, সেক্ষেত্রে ওইখানে নষ্ট হয় না। আর হোয়াইটের জায়গায় এমন কিছু উপাদান থাকতেও পারে, একদমই নাও থাকতে পারে, যার কারণে ওইটুকু জায়গা একদম নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এটা মাস্ক বলতে অনেকটা ছাঁচ বোঝাচ্ছে। ঠিক আছে, ফটোরেজিস্ট এই মাস্ক ইউভি গেল। এই যে এই ফটোলিথোগ্রাফি লেয়ারে এইভাবে করে এঁকে দেখাতে হয়, এইভাবে করে এঁকে দেখাতে হয়। আপনারা যখন দেখবেন এই ছবিটা ভালো করে দেখে নিয়ে, মানে কোন ছবি ভালো করে দেখাতে পারতেছেন কথা। এরপর দেখেন অ্যাডিং ম্যাটেরিয়ালস, অ্যাড ম্যাটেরিয়ালস অন টপ অফ, তো উপরে আর কি ম্যাটেরিয়াল, আবার হচ্ছে অ্যাডেড ম্যাটেরিয়াল সিলিকন, মানে এখানে কি পলিসিলিকন মেটাল, এই যে অক্সাইড ইনসুলেটর মেটাল পলিসিলিকন, আর মেথড হচ্ছে কেমিক্যাল ডিপোজিশন, স্পুটারিং আর অক্সাইডেশন। তাহলে এই যে অ্যাডিং ম্যাটেরিয়াল, ওই যে আপনার ফটোলিথোগ্রাফি করলেন, ফটোলিথোগ্রাফির উপরেও আবার হচ্ছে আপনার কোন একটা মেটাল দিয়ে কোটিং করা লাগবে। ঠিক আছে, দেখি আপনাদের এই জিনিসগুলা এত বড় বড় করে নাই করে যদি হচ্ছে কোন একটা ছোট জায়গার ভিতরে ছোট ছোট করে দেখানো যেত ভালো হতো। নেক্সট ক্লাসে দেখি। এরপরে কি করব, থিন অক্সাইড, অক্সিসিলিকন ডাইঅক্সাইড। আচ্ছা, এগুলো কিছু না, এগুলো হচ্ছে কি আপনি যে এগুলো পড়লেন, ফটোলিথোগ্রাফি পর্যন্ত পড়লেন, এইটার আর কি আপনার দেখাচ্ছে, মানে কি বলবো, অ্যাডিং ম্যাটেরিয়াল বোঝাচ্ছে, তারপরে বোঝাচ্ছে যে অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড, মানে ওই যে সিলিকন ডাইঅক্সাইড তারপর ম্যাটেরিয়াল অ্যাড করলে সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত কথা বলছে, এই আর কি সেপারেট পার্টগুলো আর কি, হ্যাঁ যাতে জানতে পারেন। প্যাটার্নিং ম্যাটেরিয়াল ইউজিং ফটোলিথোগ্রাফি, দেখেন ছবি রাখতে পারতেছে না, ওই যে দেখেন কেটে দিলাম, দেখতেছেন। এরপর দেখেন ডিফিউশন কি হয়, ডিফিউশনে এই জায়গাটা আর কি চ্যানেল ফর্মিং হয়। এরপর একটু আয়ন ইমপ্লান্টেশন, এগুলো আছে হবেই। আলটিমেটলি দেখেন, আলটিমেটলি এই রকম একটা কিছু তৈরি হবে, যেটা রাগামাথা আমরা কিছু বুঝবো না, কিন্তু আমাদের মোটামুটি একটা ধারণা রেখে এঁকে ফেলতে হবে। বুঝতে পারছেন? আর কিভাবে আঁকবেন, এত কঠিন চিত্র দিব না, আমি হচ্ছে সহজ চিত্র এনে দেবো। কোথা থেকে আমরা যখন করছিলাম তখন আসলে বইয়ের গুলো কিছু বুঝি নাই, সত্যি কথা বলতে। কি করছিলাম, আপনার মোটামুটি হচ্ছে ইউটিউব ভিডিও থেকে সরাসরি চলে যাবেন কিরকম এনমস ফেব্রিকেশন প্রসেস, দেখবেন ইউটিউবে কিছু অ্যানিমেটেড ভিডিও থাকে, যে অ্যানিমেটেড ভিডিওগুলো দেখলে আমি মোটামুটি আঁকার ধারণা পেয়ে যাবেন। কিছু অ্যানিমেটেড ভিডিও থেকে বইয়ের মতোই আঁকার ধারণা পাবেন না। তো আমি যেটা প্রিফার করবো, আপনারা এরকম ইউটিউবের যে ধাপগুলো ছোট ছোট করে, ওরা কোনো কিছু লেখে না, কোনো কিছু বলে না, জাস্ট খালি এঁকে দেখা থাকে। তাহলে আপনার পরীক্ষার সময় কি আঁকা কিছু কোনো মানে বলা বলি ঝামেলা নাই, আপনি এঁকে ঠিকঠাক করে তীর দিয়ে দেখাতে পারলে আমি বুঝে যাবো আপনি ফেব্রিকেশন করছে, আমি নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, লেখালেখির কোনো ঝামেলা নাই, কারণ এত কিছু লেখা যায় না। আমি 10টা লেয়ার, আমি 10টা কি লিখবো? ঠিক আছে, লেখালেখি ধারণা দরকার নেই। এই এখন ফেব্রিকেশন স্টেপে এতক্ষণ আপনার এখানে ধারণা দিল। দেখেন এই যে শুধু সাবস্ট্রেটের কথা বলছিলাম না, এই হচ্ছে সাবস্ট্রেটটা। এই যে দেখেন উপরে থিক অক্সাইড লেয়ার দিছে, এই দেখেন এরপর ফটোরেজিস্ট দিছে। ঠিক আছে, নিচে তো সিলিকন না, হ্যাঁ এই যে পি সাবস্ট্রেট কিন্তু সিলিকন, এটা ওয়েফারটা সিলিকনটায় আর কি আপনার হোলের আধিক্য বেশি, এই আর কি। আর উপরে অক্সাইড দিলাম, আর এখানে হচ্ছে ফটোরেজিস্ট দিয়ে দিছি। ফটোরেজিস্ট দেওয়ার জন্য এই যে একটা উপাদান দিতে হয়, এরপর ফটোরেজিস্ট দিলাম। ফটোরেজিস্ট করার পরে দেখেন এরপর আমি কিন্তু সরাসরি ইউভি রে ফালাতে পারবো না সিলিকন ডাইঅক্সাইডের উপরে। এই জন্য 3 নম্বর ধাপে ফটোরেজিস্ট ধাপে আমাকে এটার আরেকটা থিক লেয়ার দিতে হবে। ঠিক আছে, এটা আর কি মোটামুটি সিলিকন ডাইঅক্সাইডের একটা থিক লেয়ার, একটুকে থিন লেয়ার করলো না, এটা হচ্ছে থিক লেয়ার। আলট্রা ভোল্ট লাইটটা মূলত কি?
আল্ট্রাভায়োলেট লাইট এটা হচ্ছে আপনার বললো যে সূর্যের প্রাকৃতিকভাবে যেটা আসে সেটা তো আপনার সূর্যের অতিবেগুনি রশ্মি যেটা বলি আমরা। আমাদের এখানে যেটা ইউজ করা সেটা কি লেজার টাইপের কোনো কিছু নাকি? কোথায় আমরা এটা যেখানে কোনটা এইটা না না ইউ না লেজার না, এটা সরাসরি আপনার ইউভি রেই ফালানো হয়। এখন ইউভি রে কি মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ইউভি রে আছে না, সেই তরঙ্গ দৈর্ঘ্যের একটা রেখা হয়। আমরা এক্স-রে কি ফালা, এটা সরাসরি কোনো লেজার না তো, কেমো দেখি না তো, ওগুলো তো না, ওই টাইপের কিছু একটা লেজার। এখন নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আইআর এর কত, আইআর এর একরকম, তারপর কেমো দেয় সেটার একরকম, এক্স-রে একরকম, আর ইউভি এর আরেক রকম, ওইটা ফলাইতে হবে। দেন দেখেন মাস্কিংটা আপনি আমাদের ডিজাইন করতে হবে। দেখেন এই কালো মানে কি ওইটুকু লেয়ার থাকবে, সাদা মানে ওইটুকু লেয়ার মুছে যাবে, তাই না? এখানে ঘটেছে উল্টা, দুই রকম মাস্কিং থাকবে, দুই রকম মাস্কিং থাকবে। হয় আপনার সাদাটা কেটে দিবে কালোটা থাকবে, নয় কালোটা কেটে দিবে সাদাটা থাকবে। তো এইখানে যখন আপনি একটা জিনিস ফলো করবেন তখন আপনি ওই জিনিসটাই ফলো করে দেখাই দিবেন। হয় আপনি এখানে কালো দিয়ে পরবর্তী ধাপগুলো ওভাবে দেখাবেন, না হলে না। দেখেন তাহলে এইখানে কালোটা কাটছে, কালোটা কেটে দিচ্ছে, কালোটা কেটে দেখেন ওই সাইডে ওই লেয়ারটুকু রয়েছে। তার মানে কাহিনীটা হচ্ছে কি, এই যে থিন আর এই যে থিক লেয়ার, এইটুকু হচ্ছে আপনার কেটে যাবে। কেটে আলটিমেটলি দেখেন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবির ভিতরে না এই লেয়ারটাও আছে, কিন্তু আপনাকে ছবিটা কি দেখায় না, কিন্তু আলটিমেটলি এই যে আঁকছে এটা দুটো মিক্সড করে আঁকছে। ওই যে ওটা দুটো মিক্সড, ওই থিনা এর ভিতরে ওই থিনটাও আছে, পরে যে পলিসিলিকন লেয়ারে দিলাম ফটোরেজিস্ট লেয়ারে ওইটাও আছে, দুটো মিক্সড হয়ে দেখেন উইন্ডো ইন অক্সাইড। আর এই জায়গাটা হচ্ছে খুলে গেছে, এই জন্য বলা হচ্ছে উইন্ডো ইন অক্সাইড। অক্সাইড ওই জায়গাটুকু খুলে দেওয়া হয়েছে, ওইটুকু জায়গায় কিন্তু কোনো অক্সাইড আর নাই, ঠিক আছে? 6 নম্বর লেয়ার দেখেন, প্যাটার্ন পলিসিলিকন 1 থেকে 2 মাইক্রোমিটার। এইখানে আর কি পলিসিলিকন প্যাটার্ন, এই যে দেখেন এইভাবে স্ক্র্যাচ করা হচ্ছে না, কোথা থেকে কোথায়, বাম থেকে ডানের দিকে স্ক্র্যাচ করা হচ্ছে। এই হচ্ছে পলিসিলিকন বোঝাইতে গেলে এই দাগগুলো আপনাকে ইউজ করতে হবে। আপনি যদি এই দাগটা এইভাবে দেন তখন আর এটাকে পলিসিলিকন বোঝাবে না, তাহলে দাগটাও আপনাকে বুঝে শুনে দিতে হবে, ঠিক আছে? এই দাগটা উল্টা হয়ে গেলে তখন হয়ে যাবে ডিফিউশন, বুঝতে হবে, আমি বুঝতে পারবো, আমি কিন্তু তখন পলিসিলিকন বুঝবো না। এই দাগটা যদি আপনি সোজা দেন তাহলে কিন্তু আমি মেটাল বুঝে যাবো, তখন আর কিন্তু এটা যে পলিসিলিকন বুঝেছেন আমি কিন্তু বুঝবো না। সেক্ষেত্রে কি করবেন, যদি দাগটা একটু এদিক ওদিক মনে হয় সেক্ষেত্রে ঠিক দিয়ে দেখেন পলিসিলিকন। ওকে, এখানে কতটুকু লেয়ারের 1 থেকে 2 মাইক্রোমিটার এক্সামে এভাবে আঁকাই দিতে হবে। এই যে এক্সামে আঁকাই দিবেন, লেয়ার যখন দেখাবো কিছু লেখা যাবে। এই যে দেখেন 7 নম্বরে এই জায়গাটা দেখেন তো, এই কোণা আর এই কোণা উল্টা না, এই উল্টা এই ডান থেকে বামেরটা হইতেছে আপনার ডিফিউশন, আর বাম থেকে ডান ঠিক আছে। দেখেন ওই যে অক্সাইডের উপর একটা পলিসিলিকন লেয়ার করছে, তার উপরে করছে হচ্ছে আপনার একটা ডিফিউশন হয়ে গেছে। দুটো ডিফিউশন হয়, ডিফিউশন তো আপনার ওই ড্রেন আর সোর্সের এই দুটার এটার বিটুইন আর ওই দুটার বিটুইন, এই দুটার মাঝে এই দুইবার যদি ডিফিউশন হয় তাহলে তো আপনার এখান থেকে ওইখানে কোনো চ্যানেল ফর্ম করবে না, এই জন্য এই দুইবার ডিফিউশন হতে হবে, ঠিক আছে? এখন ভেতরে অনেক কাহিনী, এগুলো স্কিপ করে ফেলতে, এগুলো স্কিপ করা, ভিতরে কিন্তু অনেক কাহিনী ঘটে, এগুলো সবই স্কিপ করা। কারণ এই যে ডিফিউশনটা যে কিভাবে হয় এটা তো আমার বইয়ে আপনাকে দেখানো সম্ভব না, তাই না? তো কি করবেন, একটু এইভাবে করে এগিয়ে দিবেন, বুঝাই দিবেন চাইছে, বইয়ে আছে যা তাই, আগে পিছিয়ে আমার জানা লাগবে না। সাবস্ট্রেট অক্সাইড লেয়ার ফটোরেজিস্ট করার জন্য উপরে একটা লেয়ার, দেন মাস্কিং করলাম, দেন ওখানে কেটে গেল, দেন 6 নম্বরে এসে ওখানে একটা পলিসিলিকন লেয়ার তৈরি হয়ে যাবে, দেন দেখেন তারপরে হচ্ছে ডিফিউশন হয়ে এইটুকু হয়ে যাবে। আটে কি হবে দেখেন, আটে হচ্ছে আবার কি হবে, এই যে লেয়ারটুকু, এই পুরো লেয়ারটুকুর উপরে কিন্তু আবার দেখেন আরেকটা অক্সাইড লেয়ার ফালানো হয়েছে, ডাবল লেয়ার হয়ে গেছে না? দেখেন দুই ডাবল লেয়ার, তাহলে এই ডাবল লেয়ারের জন্য কি হয়েছে, এই পলিসিলিকনের উপরেও একটা অক্সাইড লেয়ার পড়ে গেছে না? দেখেন ওই যে অক্সাইড লেয়ার পড়ে গেছে না, পরে এই আরো ধাপ কমাই দিছে। তারপর বলেন তো সবগুলোর উপরে তো আমার অক্সাইড লেয়ার পড়ে গেছিল, তাহলে এইগুলোর উপর নাই কেন?
বলেন তো কি করছি? মাস্ক পরাইছে। আবার ফটোরেজিস্ট দিয়ে মাস্ক করাইছি। ওই লাইনটা আপনাকে কেটে দিছে, দেখায় নাই। ঠিক আছে, আমার ফেব্রিকেশনে 2-3 বার পর্যন্ত আপনার ফটোরেজিস্ট দিয়ে মাস্ক লেয়ারিং করাতে হতে পারে প্রয়োজন। এখানে আবার করছে, বলেন তো তাহলে কোন কোন জায়গায় কাটছে? ওইটুকু, এইটুকু আর ওই যে ওইটুকু শুধু। তাহলে আপনি মাস্কটা ওইভাবে যদি আঁকে বসাই দিবেন। 9 নম্বরে কি করছে দেখেন? মেটাল 9 নম্বরে একদম মেটাল কোটিং দিয়ে দিছে। এখানেও হবে মেটাল। 9 নম্বরে মেটাল কোটিং। আমি তাহলে এই ছবিটা আমার পছন্দ হচ্ছে না। আমি তো ছবি দেখে ভাবতেছিলাম যে সুন্দর। দেন আমি হচ্ছে ওই সাইড থেকে কেটে এখানে স্প্লিট করলাম, বাট আলটিমেটলি এখন আমার ভালো লাগছে আমি যে দেখেন। একটু তাহলে সামারাইজ করেন তো নিজেরা কি হয়েছে। প্রথমে ওয়েফার, সিলিকন ওয়েফার সাবস্ট্রেট, তারপরে কি করছি? অক্সাইড করছি, থিন অক্সাইড। এরপরে এই যে ইউভি ফালানোর জন্য আরেকটা থিক অক্সাইড ফালাইছি। থিক অক্সাইড ফালায় দেন কতটুকু কাটবো ওই অনুযায়ী ইউভি ফালাইছি। ফালায় ওইটুকু কাটছি। ওইটুকু কাটলে পরে ওই যে সিলিকন ডাইঅক্সাইডে এইভাবে পলিসিলিকন দিছি। ওইটুকু জায়গায় পলিসিলিকন দিছি। দিয়ে কি করছি? ডিফিউশন করাইছি। ডিফিউশন করায় আবার অক্সাইড লেয়ার দিয়ে আবারও পলিসিলিকন লেয়ার দিয়ে ওইটুকু কাটছি। কেটে ওই জায়গাটুকুতে আর কি মেটাল করে আলটিমেটলি কন্ডাকশন করে চ্যানেল ফর্ম করে। ঠিক আছে, এইভাবে একটু উপর দিয়ে ধারণা রাখতে হবে, কারণ ফেব্রিকেশনে সরাসরি ধারণা দেওয়া পসিবল। আমাদের প্রত্যেকটা চিত্র সেপারেট করে আঁকানো লাগবে। হ্যাঁ হ্যাঁ, সব আলাদা করে আগে হবে। দেখি আপনাদের টাইম চলে গেছে, বাইরে তো 40 বাজে।